মর্নিং। আজকে আবার একটা নতুন দিন শুরু হলো। আজকে আমরা যাব একটু এদিক ওদিকে ঘুরতে, যতটা পারা যায়। প্রচুর গরমও পড়বে মনে হচ্ছে, রোদ্দুরও খুব উঠছে দিনের বেলা। আমরা একটু সকাল সকালই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। কাল রাত্রেতে একটা টোটোর সঙ্গে কথা হয়েছিল, কিন্তু সে সকালে ঠিক টাইমে আসতে পারে। তাই স্টেশনের কাছ থেকে একটা অটো পেলাম। অটোওয়ালার নাম হচ্ছে সুনীল। ছেলেটা বেশ ভালোই। তো আমরা প্রথমেই যাব হচ্ছে স্বয়ম্ভু বাসুকিনাথ ধামের দিকে। বেশ খানিকটা দূরেই মন্দিরটা, আরও এটা ওটা এদিক ওদিক 2-4টে মন্দির দেখাবে বলেছে। তো দাম দর করে মোটামুটি 900 টাকায় ফিক্স করলাম, করে চেপে পড়লাম। আপনাদের নাম্বারটা ডেসক্রিপশানে দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা এখন চলেছি দেওঘর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে বাসুকিনাথ। বাসুকিনাথ হচ্ছে এমন একটা তীর্থস্থল যেটাকে বাসুকিনাথ ধামও বলছে। যখন শ্রাবণ মাসে দেওঘরেতে সবাই বোলবম করতে জল ঢালতে আসে, এখান থেকে হেঁটে হেঁটে সবাই যায়। অনেকটা রাস্তাটা বেশ ভালো। ন্যাশনাল হাইওয়ে 114A দিয়ে এলাম আমরা। দেখি কীরকম। এখানে অনেক দোকানপাটও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের এই হচ্ছে প্রবেশদ্বার। দেখি ভেতরে ক্যামেরা অ্যালাও আছে কিনা, আমরা যাই। এইটা হচ্ছে বাবা বাসুকিনাথের সিংহদ্বার। আমরা এখন ভেতরে যাচ্ছি। এখানকার জনশ্রুতি অনুযায়ী এটা একটি জ্যোতির্লিঙ্গ। দেওঘরের লিঙ্গটি যেমন রাবণের দ্বারা প্রতিষ্ঠিত বা রাবণ এই কাহিনীর সঙ্গে যুক্ত, এখানে কিন্তু ইনি নিজে থেকে স্বয়ম্ভূ। এবং এর ভেতরে একটি পুকুর আছে। পুকুরের মধ্যে জলের তলাতেও একটি লিঙ্গ আছে, যেটা 4-5 বছর অন্তর অন্তর জল শুকিয়ে সেটাকে পুজো আচ্ছা করা হয়। এবং যখন জল শোকানো হয় তখন দেখা যায় যে সেখানে রাখা খড়ম বা যাবতীয় জিনিসপত্র যেরকম সেরকমই আছে, মানে পচেও নি, কিছুই হয়নি। আর এখানকার মানুষদের, স্থানীয় মানুষের অনুসারে এটি হচ্ছে সুপ্রিম কোর্ট, আর বাবা দেওঘরের বাবা হচ্ছে হাইকোর্টের জজ। ওখানে কোনো জিনিস, কোনো প্রবলেম যদি সলভ না হয়, তাহলে ওই বাবা এই বাসুকি বাবার কাছে পাঠিয়ে দেয়। এইটাই মন্দিরের মূল প্রবেশদ্বার। ভেতরের মন্দিরের পরিসরটা বৈদ্যনাথ ধামের থেকে ছোট হলেও একই রকম। মন্দির দুটো একই রকম গঠনশৈলী, তার একটু ছোট সাইজ। চারিপাশে বিভিন্ন দেবদেবী যেরকম ওখানে ছিল এখানেও আছে। মা দুর্গা আছেন, বগলামুখী আছেন, রাম মন্দির রয়েছে, সমস্ত কিছু এখানে পরপর গণেশজি রয়েছেন। বিশেষত পার্বতী মায়ের মন্দিরের সঙ্গেই বাবা বাসুকিনাথের মন্দিরের মাথাটা লাল ফিতে দিয়ে বাঁধা আছে। আর এখন যেহেতু নবরাত্রি চলছে, বেশ ভিড়ই আছে সকালবেলাতেও। সব দর্শনার্থীরা এসছেন, ভক্তিভরে ফুল নিচ্ছেন। এখানেই ফুল টুল পাওয়া যায়। আর একটা কুয়ো আছে, সেখান থেকে জল নেয়, বলে এখানে গঙ্গার জল পাওয়া যায়। এই হচ্ছে মেন দরজা। লক্ষ্মী দাঁড়িয়ে আছেন। এখন আরতির সময় সকালে ভিড় হয়েছে খুব। সেই জন্য আমরা কি করলাম, ওই পার্বতী মায়ের মন্দিরে গেলাম। পার্বতী মায়ের মন্দিরের সামনেই পসরা নিয়ে সবাই বসে আছে। ওখানে পার্বতী মায়ের মন্দিরে দর্শন করে, যেহেতু আমাদের তাড়াতাড়ি রয়েছে, একদিনের মধ্যে ফিরতে হবে, আমরা ওই মন্দিরে আজকে পার্বতী মায়েরই দর্শনটা খালি করলাম। এই হচ্ছে কুয়ো। এই কুয়ো থেকে সবাই জল তুলে নিচ্ছে। এই জলই বাবার মাথায় ঢালা হচ্ছে। এই কুয়োতে গঙ্গা জল আসে বলে।
এরপর আমরা ফিরে চলেছি ত্রিকুট পাহাড়ের দিকে। এই হলো ত্রিকুট পাহাড়। আসার রাস্তাটা বেশ সুন্দর, একটা সমতলের মধ্যে আস্তে আস্তে হঠাৎ করে সুন্দর একটা পাহাড় পাওয়া গেল। এখানে আগে ত্রিকুট পাহাড়ে চলতো রোপওয়ে, কিন্তু রিসেন্টলি একটা হয়ে যাওয়ার জন্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার ছেঙে গেছিলো, যার জন্যে বন্ধ করে দিয়েছে। কিন্তু এই রোপওয়ের পজিশনটা বেশ ডেঞ্জার আছে, যে দেখা যাচ্ছে। আমরা এখানে এখন নিচেই যা মন্দির আশ্রম আছে এখানে ঘুরে একটু দেখে টেকে নেব। বিশাল পাথরের মাঝে মাঝে দিয়ে সিঁড়ি আছে ত্রিকুট পাহাড়ের ওপরে প্রাচীন শিব মন্দিরে পৌঁছানোর। প্রায় 100টা মতন সিঁড়ি আছে। এটি হলো একটি পুষ্করিণী, যেটা ঝর্ণার জল এসে ওপর থেকে এসে জমছে। আর আমাদের যাওয়ার পথে দেখুন কিছু ইনোসেন্ট চোখ আমাদের ওপর নজর রাখছে। সিঁড়ির নিচেও কিছু পুজোর পসরা নিয়ে বসে আছেন কিছু মানুষ, আবার মন্দিরের কাছেও কিছু আছে। খুবই অল্প সংখ্যক মানুষজন এখানে রয়েছে আর কি। প্রচুর প্রাচীন একটা শিব মন্দির। এই হচ্ছে শিবের লিঙ্গ। রোপওয়েটা বন্ধ হয়ে যেতে এখন তো পুরো ওপরে চূড়ায় যাওয়া হেঁটে অসম্ভব, আমার পক্ষে তো অসম্ভবই। এইখানে সেই ঝর্ণার জল আসছে, পাইপ লাগানো। পাইপ দিয়ে খুব অল্প করেই জল আসছে, কিন্তু খুব বিশুদ্ধ, জলটা খেতে খুব ভালো। ত্রিকুট থেকে এবার আমরা তপোবনের দিকে যাত্রা শুরু করলাম। তপোবন হচ্ছে শ্রী বালানন্দ ব্রহ্মচারী জির তপস্যার ভূমি ওখানে। আর কথিত আছে উনি যখন তপস্যা করতেন তখন একটি বাঘ নাকি ওনাকে গার্ড দিত। এমনিতে আমরা রাস্তায় যেতে যেতে বিভিন্ন রকম বাঁদর দেখতে পেলাম, কালো মুখো, লাল মুখো, এমনকি দুপুর 1টার সময় রাস্তার মধ্যে একটি শিয়ালও দেখতে পেলাম। বালানন্দজির যোগ্য শিষ্য শ্রী মোহনানন্দ ব্রহ্মচারীজি ওনার তপস্থলে একটি সুন্দর ভব্য মন্দির এবং ছোট আশ্রমের স্থাপনা করেছেন। তপবনের প্রত্যেকটি পাথর ধূলিকণা অতি পবিত্র, কেননা এটি একটি গভীর সাধনা স্থল। এই স্থলেতেই অনেক অনেক সাধকেরা পরবর্তী সময় সাধনা করেছেন। ওই দূরে ত্রিকুট পাহাড়ের একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে। এটি হলো শ্রী বালানন্দ ব্রহ্মচারী জি গিরিজি মহারাজের একটি শিবলিঙ্গ। এখানেই উনি সাধনা করতেন। ওনার একটি সুন্দর মূর্তিও প্রতিষ্ঠিত আছে এখানে। এই রাস্তা ধরে নিচে যেতে হয়, যেখানে আসল গুহায় ব্রহ্মচারী মহারাজ সাধনা করতেন এবং ওখানেই উনি সিদ্ধি লাভ করেছিলেন। হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় মাথা নিচু করে, ভেতরে ক্যামেরা অ্যালাউ হয় না, ওই জন্যে আমরা ঢোকার জায়গাটার ছবি তুলেছি।
জার্নিটা আরামদায়কই হবে। আমাদের বার্থ দুটো লোয়ার করেছে, একটা 49 আর একটা 50। খুবই অল্প সময়ের মধ্যে অনেক কটা ইনফরমেশান এক জায়গায় দেওয়ার চেষ্টা করলাম, মনে হয় আপনাদের কাজে আসবে। এটাই আমার প্রথম প্রয়াস, সেই হিসেবে যতটা সম্ভব পেরেছি, চেষ্টা করেছি যাতে করে ইনফরমেশনগুলো এক জায়গায় করা যায়। মনের মতন করে যদি ঘুরতে চান তাহলে আরও 2 দিন সময় দেওয়াটা ভালো। আর আজকের আমাদের এই জার্নি টোটাল ঘোরার খরচ কি হলো সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের ট্রেন কলকাতা স্টেশনে ঢুকলো প্রায় 20 মিনিট লেট। আর শিবভূমি দেওঘর এই প্রথম ভিডিওটির দ্বিতীয় পর্ব তথা অন্তিম পর্ব এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, যাতে প্রেরণা পাই ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গাতে যেতে এবং সেখানকার ভিডিও দিতে। শিব বাবার আশীর্বাদ নিয়ে আমাদের পথ চলা শুরু হলো, আপনারা আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, সবার প্রথমে বেল আইকনটা টিপে দিন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।